আসসালামু আলাইকুম। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়ার অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও। এদিকে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে বাদ জুমা বেগম জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। গুলশানের সেন্ট্রাল মসজিদে আসরের নামাজের আগেই আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আসরের নামাজ আদায় শেষে শুরু হয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল। মিলাদে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। মিলাদে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরাও। মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সবার কাছে আমাদের নেত্রীর জন্য, দেশমাতা বেগম খালেদার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। এই মহান নেত্রীর বিদায়ে আমরা আজকে সত্যি শোকাহত এবং আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। বেগম খালেদা জিয়ার জন্য উনি খুব ভালো মানুষ ছিল। ওনা কি পরিমাণ ভালো ছিল এটা তো অন্তর থেকে প্রকাশ করা যায় না, বিশাল ভালো। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন। এছাড়া রাজধানীর কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেন সাধারণ মুসল্লিরা। এছাড়াও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্যাগোডা, মন্দির ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। এরই মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ সহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিলের পাশাপাশি বৈধতা ফিরে পেয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুক্রবার চতুর্থ দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এদিন বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার হলফনামায় অসঙ্গতি মেলায় তার মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। মামলা থাকায় বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি ও বগুড়া 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নও বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তারা যে সাবমিশনগুলো করেছেন সেই সাবমিশনগুলো আসলে ইনভ্যালিড, এটা আমরা মনে করি যে আপিল করার সাথে সাথেই আসলে আমরা আমাদের পক্ষে রায় পাবো। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন। মামলা জটিলতায় কক্সবাজার 2 আসনে জামাতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের। এইবারে যেহেতু সবাই মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই জন্য জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে, বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে। যাচাই বাছাই কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের 36 প্রার্থীর মধ্যে 6 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বরিশাল 5 আসন থেকে 2 জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বরিশাল 5 আসনের বাসদ প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী এবং বরিশাল 6 আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কুমিল্লার 11টি আসনের মধ্যে কুমিল্লা 1, কুমিল্লা 2, কুমিল্লা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পূর্ণ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় 3টি সংসদীয় আসনে মোট 31 জন প্রার্থীর মধ্যে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে,
সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। ফরিদপুর ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তথ্যে গরমিল, তথ্য গোপনীয়তা সহ বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির বিদ্রোহী সহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে তারা মনোনয়ন পুনর্বিবেচনার আপিলের সুযোগ পাবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ৬ জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগে হাদি চত্বরে অবস্থান কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন মঞ্চের নেতারা। কাল থেকে সারা দেশে মার্চ ফর ইনসাফ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। নূর হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও জানাজা ঘিরে কয়েকদিনের বিরতির পর আবারও শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইনকিলাব মঞ্চ। বিচারের দাবিতে স্লোগানে উত্তাল পুরো চত্বর। আধিপত্য বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একাত্ম সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ। হাদি হত্যার বিচারক, হাদির মতো মানুষ এই বাংলাদেশে আর আসবে না। এই হত্যার সাথে গভর্নমেন্ট জড়িত আছে এবং দেশের উপদেষ্টারা কি করে আমরা জানি না। আজকে রাজপথে কেন থাকতে হবে? যেই মানুষটা আমাদের জন্য ইনসাফ চেয়ে গেছে সেই মানুষটারই আমরা ইনসাফ দিতে পারি না। কিসের জন্য আছি আমরা বলেন? আজকে হাদি হত্যার বিচারের দাবির জন্য আমরা রাস্তায় নেমেছি। আমি মরলে এখান থেকে আসবে, আমি মরলে বিচার হবে। ইনসাফের লড়াই ও বিপ্লবের চেতনা জাগ্রত রাখতে বিচার নিশ্চিতের দাবি সবার। একজন ভাইকে মেরে ফেলছে, এরপরও সরকার চুপ আছে, এখনো পর্যন্ত আসামিকে ধরতে পারতেছে না। উনি এখনো কেন উপদেষ্টা, সরকার সবাই চুপচাপ আছে? যদি হাদি হত্যা বিচার না হয় তাহলে আগামী প্রজন্ম নতুন করে কোনো হাদি আর জন্মাবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত রাস্তায় নামবো, যতক্ষণ না পর্যন্ত আমরা রাজপথ দখল করবো, ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না। কারণ অনেক দেরি হয়ে গেছে, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা। I don't think the state should test us. ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে সরকার অবহেলা করছে অভিযোগ করেন মঞ্চের নেতারা, দেন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। 7 তারিখে হবে হচ্ছে আমাদের চূড়ান্ত আন্দোলন। ওই দিন প্রয়োজনে আমাদের যদি হরতাল ডাকতে হয় আমরা হরতাল ডাকবো। আমাদের যদি প্রয়োজনে পুরো বাংলাদেশ অবরোধ ডাকতে হয়, জেলা, উপজেলা, গ্রাম সব জায়গায় আমরা প্রয়োজনে অবরোধ ডাকবো। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। ইনকিলাব মঞ্চ ছাড়া অন্য কারো ঘোষণা না মানার আহ্বানও জানান মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর বাইরে আমাদের কোনো দাবি নাই, আপনারা পারবেন না। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছড়ার সম্রাট খ্যাত 21শে পদকপ্রাপ্ত কবি, ছড়াকার ও লেখক সুকুমার বড়ুয়া আর নেই। আজ সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সুকুমার বড়ুয়ার বয়স হয়েছিল 84 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে, 3 মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি রাউজানের বিনাজুরি গ্রামে। তার মরদেহ গ্রামের বাড়িতে রাখা হয়েছে। সুকুমার বড়ুয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের নিজ বাড়িতে বসবাস করতেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত 2 সপ্তাহ আগে তাকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ায় কয়েকদিন পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবারও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল, যেখানে থাকছে এক্সাইটিং সব ফান অ্যান্ড গেমস। লটস অফ ফানের সাথে অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকসম্যান আয়োজন করেছে এই বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। চট্টগ্রামের সিআরবি মাঠে ফেস্টিভ্যালের 9ম আসর চলবে 2রা ও 3রা জানুয়ারি। নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য এই ফেস্টিভ্যাল সকলের জন্য উন্মুক্ত আছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত।
বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকার উপর একচ্ছত্র আধিপত্য দেখালো চট্টগ্রাম। নাইম ও রসিংটনের ব্যাটিংয়ে ঢাকার দেওয়া ১২৩ রানের লক্ষ্য ১০ উইকেট ও ৪৪ বল বাকি থাকতেই তাড়া করেছে দলটি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করবে রংপুর। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ঢাকার ১২২ রানের পুঁজিকে পাত্তাই দিলেন না চট্টগ্রামের দুই উদ্বোধনী ব্যাটার নাইম শেখ ও অ্যাডাম রসিংটন। দারুণ ব্যাটিংয়ে দুজনে পেয়েছেন অর্ধশতকের দেখা। ১০ উইকেট ও ৪৪ বল বাকি থাকতেই পাওয়া চট্টগ্রামের এই জয়ে নাইমের ব্যাট থেকে এসেছে ৫৪ রান, ৭টি ৪ ও ১টি ৬ এই রান করেন নাইম। ম্যাচ সেরা রসিংটন করেছেন ৬০ রান, ৯টি ৪ ও ২টি ৬ হাঁকিয়েছেন এই ব্যাটার। ৩ ম্যাচ খেলে চট্টগ্রামের দ্বিতীয় জয় এটি। সমান সংখ্যক ম্যাচ খেলে ঢাকা হেরেছে ২টিতেই। এর আগে সবকটি উইকেট হারিয়ে ১২২ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা। ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শরীফুল। ঢাকার মিডল অর্ডারকে লড়াই করার সুযোগ দেননি তানভীর। মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন স্পিনার। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ঢাকাকে সম্মানজনক পুঁজি এনে দেন সাইফুদ্দিন। এই ভারতীয় অলরাউন্ডারের ২৫ বলে ৩৩ রান ও নাসিরের ২০ বলে ১৭ রানের সুবাদে ১২২ রান করতে সক্ষম হয় ঢাকা। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।